প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা এই টপিকের উপর আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা মূলত আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তবে নন মেজর, অনার্স, নন মেজর বা অন্যান্য পাস কোর্সের স্টুডেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আমাদের আজকে টপিকের উপর আলোচনা। প্রথমে আসি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তো এখানে দেখা যাচ্ছে যে সংখ্যার সাহায্যে পরমাণুতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনের সময় কোন শক্তি স্তরে উপস্থিত, ওই শক্তি স্তরের কোন উপস্তরে সে বিদ্যমান এবং ওই উপস্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ, এছাড়া ইলেকট্রনটি নিজ অক্ষে ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছে ইত্যাদি সম্পর্কে জানা যায়, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নিয়ে আলোচনা। তো পরমাণুতে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান বা পরিচয় নিশ্চিত করতেই কিন্তু কোয়ান্টাম সংখ্যাগুলোর প্রয়োজন। তো এখন এই পরমাণুতে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান বা পরিচয় নিশ্চিত করতে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। দেখি 4 ধরনের কি কি। এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে n স্মল লেটারের m দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্মল লেটারের l দ্বারা প্রকাশ করে। তৃতীয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে স্মল লেটার m দ্বারা প্রকাশ করে। এবং চতুর্থ হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুতে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান বা পরিচয় নিশ্চিত করা যায়। তো আজকে আমরা প্রথম 2টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে অবস্থান করে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে তা প্রকাশ করে, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সবসময় আবর্তন করে এবং ইলেকট্রনটা কোন শক্তি স্তরে অবস্থান করে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে এই বিষয়টা প্রকাশ করে, তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, যেখানে n এর মান n equal to 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর বা অরবিট নির্দেশ করে। ওই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলা যে শক্তি স্তরে থেকে আবর্তন করে, তো এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা তো প্রকাশ করে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ নির্দেশ করে। যেমন n equal to 1 এটা প্রথম কক্ষপথ বা এটাকে কে শেলও বলা হয়। n equal to 2 এটা দ্বিতীয় কক্ষপথ বা এল শেল। আর n equal to 3 তৃতীয় কক্ষপথ বা এম শেল। m equal to 4 n equal to 4 চতুর্থ কক্ষপথ এন শেল। এভাবে চলতে থাকবে। আর আবার n দ্বারা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকারও নির্দেশ করে। যেমন n equal to 1 মানে কে শেল মানে প্রথম কক্ষপথ, n equal to 2 মানে এল শেল মানে দ্বিতীয় কক্ষপথ, n equal to 3 তৃতীয় কক্ষপথ বা এম শেল, আর n equal to 4 চতুর্থ কক্ষপথ এন শেল। এটা আমরা জানি। তা এখন দেখা যাচ্ছে এই যে প্রথম কক্ষপথ অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে দেখা যায় কি কক্ষপথের আকার কি হবে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা চিত্র দিয়ে বুঝলে মনে হচ্ছে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে n equal to 1 মানে কে শেল, দ্যাট মিন্স প্রথম শক্তি স্তর। n equal to 2 এল শেল দ্বিতীয় শক্তি স্তর, এটার আকার আরেকটু বড় প্রথম শক্তি স্তরের তুলনায়। n equal to 3 মানে এম শেল তৃতীয় শক্তি স্তর, এটার আকার আরেকটু বড়। আর চতুর্থ শক্তি স্তরের আকার আরো বড়। তার মানে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকারও নির্দেশ করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি এটি দ্বারা প্রধান শক্তি স্তরে অর্থাৎ এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ও অরবিটাল সংখ্যা প্রকাশ করে। তার মানে কোনো একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং কয়টা অরবিটাল থাকতে পারে সেটা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারাও প্রকাশ করা যায়। যেমন কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এটা প্রকাশ করা হয় 2n² দ্বারা। যেমন আমি যদি বলি প্রথম শক্তি স্তর অর্থাৎ প্রথম n equal to 1,
তাহলে ইলেকট্রন সংখ্যা এই কক্ষপথ অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে কত হবে 2 ইন্টু 1 হোল স্কয়ার, মানে 2টা। একই রকম ভাবে আমি যদি বলি n ইকুয়াল টু 2, দ্যাট মিন্স দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে 2 ইন্টু 2 হোল স্কয়ার। তাহলে এটার মান কত আসবে 4 আর 8টি, এখানে হবে 8টি আর এখানে হচ্ছে 2টি। এভাবে n ইকুয়াল টু 3 যদি হয়, তার মানে কি তৃতীয় কক্ষপথ, এই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে 2 ইন্টু 3 স্কয়ার, তাহলে 9 18টি। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আবার এই বললাম তো এই কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন অরবিটাল থাকতে পারে সেটাকে n স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি n ইকুয়াল টু 1, দ্যাট মিন্স প্রথম কক্ষপথে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা থাকবে 1 স্কয়ার, তাহলে কত একটি অরবিটাল, 1 নম্বর কক্ষপথে অরবিটাল একটি থাকে কিন্তু ইলেকট্রন দুইটি। তো n ইকুয়াল টু যখন 2 হবে, দ্যাট মিন্স দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা কত হবে 2 স্কয়ার, মানে 4টা। এই 4টা কি হবে s একটা আর p 3টা, 4টা। তো এইরকম ভাবে আমরা অরবিটাল সংখ্যা কোন একটা কক্ষপথে কত সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দিয়ে আমরা বের করতে পারি। তো এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে আসি সংজ্ঞা দিয়ে। তো যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুতে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে তা প্রকাশ করে তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা ওই প্রধান কোয়ান্টাম সংখ্যার ভিতরে থাকে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার কোন উপস্তরে একটা ইলেকট্রন অবস্থান করছে সেটাই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়। তো আসি এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর তাৎপর্য নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটারের এল। 2 নম্বর হচ্ছে এটি দ্বারা উপস্তর নির্দেশ করে, ওই যে এস পি ডি এফ উপস্তর নির্দেশ করে। আর এল এর মান এন এর মানের উপর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার এন এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ এল ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1। যেমন আমি যদি বলি এল এর মান যদি যদি এন এর মান কিভাবে নির্ভর করে, যখন n ইকুয়াল টু কত হয় 1 হয়, তখন এল সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে 0 থেকে 1 মাইনাস 1। তার মানে 0 থেকে 0 মানে 1, 0 একটা মান। তারপরে যখন n ইকুয়াল টু 1 হয় তখন এল n ইকুয়াল টু 2 হয়, সরি n ইকুয়াল টু যখন 2 হয় তখন এল ইকুয়াল টু কত হবে 0 থেকে 1। তার মানে এখানে মান কত হবে 0 আর 1। আর n ইকুয়াল টু যদি 3 হয় তখন এল এর মান কত হবে 0 1 2, এইরকম ভাবে। তার মানে কক্ষপথ যত হবে ওই এল এর মানও ততটি হবে। 1 নং কক্ষপথের জন্য এল এর মান 1টি, 2 নং কক্ষপথের জন্য এল এর মান 2টি 0 আর 1, আর 3 নং কক্ষপথে এল এর মান 3টি। তার মানে কক্ষপথের সাথে সংখ্যার সাথে এল এর মানও ততটি হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার এল দ্বারা উপস্তর বা অরবিটালের আকৃতিও নির্দেশ করে। যেমন এল ইকুয়াল টু 0 হলে এস উপস্তর কিন্তু বোঝায় যা দেখতে গোলাকার। আর এল ইকুয়াল টু যখন 1 হবে তখন পি উপস্তর বোঝায় যা দেখতে ডাম্বেল আকার। চিত্রগুলো একটু পরে দেখাচ্ছি। এল ইকুয়াল টু 2 হলে ডি উপস্তর বোঝায় যা ডাবল ডাম্বেল আকার। এল ইকুয়াল টু 4 হলে এরকম আরো এফ উপস্তর, এটা আরো জটিল প্রকৃতির। তো এখন আসি আমরা এই অরবিটাল গুলো একটু দেখি। যেমন এস অরবিটাল, এস অরবিটাল কিন্তু গোল, গোল বলতে বৃত্তের মতো গোল না, গোলকের মতো গোল বা ফুটবলের মতো গোল। আশা করি এই এস অরবিটালটা এরকম, বৃত্তের মতো না। আমরা তো গোল এটাকেও বলি, বৃত্ত যদি এভাবে অঙ্কন করি এটাও একটা গোল, বাট এস অরবিটাল এইরকম না। এস অরবিটাল এরকম গোলের মতো, গোলকের মতো গোল। পি অরবিটালটা দেখি একটু, এই যে ডাম্বেলের মতো। পি অরবিটাল গুলো ডাম্বেলের মতো, পি অরবিটাল 3টা থাকে। তো এখানে প্রত্যেকটা অরবিটালে ডাম্বেল আকার, আর এগুলো অক্ষ এক একটা এক এক অক্ষ বরাবর। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর ডি অরবিটাল ডাবল ডাম্বেল, প্রত্যেকটার মধ্যে 4টা করে লোব আছে, তার মানে ডাবল ডাম্বেল বোঝা যাচ্ছে। তাহলে এস অরবিটাল গোলকের মতো গোল, পি অরবিটাল এই ডাম্বেল আকৃতির,
আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। আর এফ অরবিটাল আমরা এখানে আর আলোচনা করছি না। এটা জটিল প্রকৃতির। এটা আমাদের অতটা পাঠ্য বইয়ের বিবেচ্য বিষয় না অনেকটা। এবার আসো এল এর মান যতটি হবে উপস্তরের সংখ্যাও ততটি হবে। আমরা তো আগেই বলছি এল দ্বারা উপস্তর সংখ্যা, উপস্তর বোঝায় বা অরবিটাল বোঝায়। যেমন আমি যদি লিখি এল ইকুয়াল টু এন এর মান যখন 1 তখন এল এর মান কত হবে? এল এর মান হবে 0। তাহলে এল এর মান এখানে কয়টি? একটি। তাহলে এল এর মান যেহেতু একটি তাহলে উপস্তর কয়টা হবে? উপস্তর একটি হবে। উপস্তর হবে একটি এবং সেটা S মানে 1s। n ইকুয়াল টু যখন 2 হবে তখন এল এর মান কত হবে? 0 আর 1। তো এখানে এল এর মান কতটি? ২ টা। তাহলে উপস্তর কয়টা হবে? উপস্তরও ২ টা হবে। উপস্তর ২ টি। সেই উপস্তর ২ টা কি, কি? 2s আর 2p। n ইকুয়াল টু যখন 3 তখন l এর মান কত হবে? 0, 1, 2। তাহলে উপস্তর কয়টা হবে? উপস্তর হবে ৩ টি। সে ৩ টা কি, কি? কারণ l এর এটার জন্য s কত s? 3s। এটার জন্য কত হবে? p কত p? 3p। আর এটা হচ্ছে l ইকুয়াল টু 2 তার মানে d কতটি? 3d। তার মানে এই যে ৩ টে উপস্তর 3s, 3p, 3d। তার মানে l এর মান যতটা হবে উপস্তরও ততটা হবে। আশা করি ক্লিয়ার? আর এল দ্বারা কোনো উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও প্রকাশ করে এবং এটার সূত্রটা হচ্ছে এই যে 2 ইন্টু 12 প্লাস 1। যেমন আমি যদি বলি এল ইকাল টু 0 তার মানে উপস্তর কোনটা? এস উপস্তর। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? এই এস উপস্তরে ইলেকট্রন সংখ্যা আমি সংক্ষেপে লিখছি। ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1। তাহলে কয়টা? কয়টা হবে? ২ টা হবে। তার মানে এই S উপস্তরে ২ টা ইলেকট্রন থাকতে পারে। L ইকুয়াল টু যখন 1 হবে তখন কোন উপস্তর? P উপস্তর। আমার হবে কি? P উপস্তর। এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1। তাহলে কত? ৬। তার মানে P উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? ৬ টি। L ইকুয়াল টু যখন 2 হবে তখন D উপস্তর ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 1। তার মানে এখানে কত? ১০ টি। তার মানে এভাবে আমরা L এর মান দিয়ে কোনো একটা উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটাও নির্ণয় করতে পারি। তো আমরা এই আজকে কোয়ান্টাম সংখ্যা ৪ টার মধ্যে ১ম ২ টা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমি বাকি ২ টা নিয়ে আলোচনা করব এবং কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।